শুভ সকাল ছাত্ররা, স্বাগত জানাচ্ছি সবাইকে তোমাদের অনলাইন ক্লাসে। আমরা সিলেবাসের একেবারে শেষ পর্যায়ে আছি, অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারের। গত ক্লাস পর্যন্ত তোমরা টেলিস্কোপ, যে বিষয়ক যন্ত্র, আমাদের যে দূর আকাশের বিষয়গুলো পর্যবেক্ষণের জন্য টেলিস্কোপ প্রয়োজন হয়, কী কী ধরনের টেলিস্কোপ আছে সেই নিয়ে কিছুটা আলোচনা তোমরা দেখেছো। আজকের ক্লাসে মূলত আলোচনা করব স্যাটেলাইট নিয়ে। তার আগে ছোট্ট একটা টপিক রয়েছে গামা রে এবং এক্স রে নিয়ে। এই দুটি রে সম্পর্কেও তোমরা এই দুটির ক্যারেক্টারিস্টিক্স, বিশেষ করে এক্স রে কীভাবে জেনারেট হয় সেই জিনিসটা তোমরা জেনেছো, এবং গামা রে তার কী কী বৈশিষ্ট্য রয়েছে এগুলো তোমরা আগে রেডিয়েশন চ্যাপ্টারে পড়েছো। তো সেগুলো নিয়ে ডিটেলস জানাবো না, ডিটেলস বলবো না। একটা কথা বলবো যে গামা রে এক্স রের ব্যাপারটার সঙ্গে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক কী। এই ধরনের রেগুলোর সঙ্গে যদিও আমরা আগে পরিচিত হয়েছি, বাট জ্যোতির্বিজ্ঞানে এদের ব্যবহার কী। জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা অলরেডি কৃষ্ণ গহ্বর পড়েছো, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর পড়েছো, তাই না? সো এই কৃষ্ণ গহ্বর, এদের ভরের লেভেলটা যদি 100 টনের চেয়ে বেশি হয়, শুরুতে 100 টনের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে এগুলো থেকে বিভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয়, এবং যার মধ্যে উল্লেখযোগ্য দুটি বিকিরণ হলো গামা রে এবং এক্স রে। ঠিক আছে, এই দুটি বিকিরণ হলো গামা রে এবং এক্স রে। এবং গামা রে এবং এক্স রের প্রপার্টি তোমরা জানো। এখান থেকে যেটা তোমাদের শিখতে হবে, অলরেডি এর আগেও তোমরা পড়েছো এই দুটির পার্থক্য, গামা রে এবং এক্স রের পার্থক্য। সেটা আবারও এই চ্যাপ্টারের জন্য বলছি, গামা রে এবং এক্স রের পার্থক্যটা খুব ভালো করে শিখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য আছে, কম্পাঙ্কের পার্থক্য আছে, তারপরে ভেদন ক্ষমতা, যেহেতু তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য আছে তার মানে ভেদন ক্ষমতায় পার্থক্য আছে। আমি ডিটেলস বলবো না, এগুলো আগেও পড়েছো। তো এই চ্যাপ্টারের জন্য আবার সেটা একটু দেখে নেবে, গামা রে এবং এক্স রের মধ্যে পার্থক্যটা। তো যেটা বলছিলাম, কৃষ্ণ গহ্বরের ভর যদি ইনিশিয়াল অবস্থায় 100 টন, তার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কিছু কিছু রে নির্গত হয়, যার মধ্যে গামা রে এবং এক্স রে হচ্ছে উল্লেখযোগ্য। ঠিক আছে, তো উল্লেখযোগ্য সংখ্যক বা খুব উচ্চ শক্তি সম্পন্ন গামা রে, বিশেষ করে গামা রে যদি একটা পরমাণুর নিউক্লিয়াসকে আঘাত করে, গামা রে যদি হিট করে এখানে, সেক্ষেত্রে কি হয়, সেই পরমাণুটা ভেঙে যায় এবং জোড়ায় জোড়ায় এই ইলেকট্রন হয় আর পজিট্রন নির্গত হয়। তোমরা জানো ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেলটাকেই বলা হয় পজিট্রন। পার্টিকেলের অর্থাৎ ইলেকট্রনের যা ক্যারেক্টারিস্টিক্স, অ্যান্টিপার্টিকেলটা জাস্ট কি সব ক্যারেক্টারিস্টিক্স সেম থাকে, জাস্ট শুধু ঘূর্ণনের দিকটা ডিফারেন্ট হয়। অ্যান্টিপার্টিকেল বলতে কি বোঝায়, প্রতিকণা, একটা পার্টিকেলের প্রতিকণা বা অ্যান্টিপার্টিকেল হলো সব ক্যারেক্টারিস্টিক সেম থাকে তাদের মধ্যে। অর্থাৎ ইলেকট্রনের পজিট্রন যদি বলি এক্ষেত্রে, তাহলে ইলেকট্রনের পজিট্রনের পার্থক্য কি, স্পিন বা ঘূর্ণনের দিকটা ডিফারেন্ট হয়, একটা যদি পজিটিভ ধরা হয় আরেকটা নেগেটিভ ধরা হয়, এই হচ্ছে পার্থক্য। তাহলে জোড়া জোড়ায় ইলেকট্রন এবং পজিট্রন নির্গত হয়, সেগুলো আবার কি করে, অন্য আরও অ্যাটমকে গিয়ে এই ইলেকট্রন পজিট্রন আবার আঘাত হানে, আরও বিপুল পরিমাণ ইলেকট্রন পজিট্রন সেখানে জেনারেট হয়। এইভাবে একটা বিশাল ফ্লো তৈরি হয়, ইলেকট্রন পজিট্রনের একটা বিশাল ফ্লো তৈরি হয় অ্যাট এ টাইম। এবং এটা যেহেতু খুবই উচ্চ শক্তি সম্পন্ন এবং উচ্চ ক্ষমতা নিয়ে সেটা আঘাতপ্রাপ্ত হয়, এই কারণে সেখানে একটা বিশাল আলোর ঝলক তৈরি হয়। মাঝ আকাশে মাঝে মধ্যে কিছু আলোর ঝলক দেখা যায়, নীলাভ বর্ণের এই আলোক ঝলক দেখা যায়, যেটা মূলত এই গামা রশ্মি স্ট্রাইক করার কারণে, কোনো একটা অ্যাটমকে স্ট্রাইক করার কারণে এই ধরনের নীলাভ আলোর তৈরি হয়। আর এই পুরো বিকিরণটা বিজ্ঞানী চেরেনকভ তিনি ব্যাখ্যা করেন বলে এই বিকিরণটাকে বলা হয়, বিজ্ঞানী পাভেল চেরেনকভ তিনি ব্যাখ্যা করেন বলে তার নাম অনুসারে এই বিকিরণটাকে বলা হয় পাভেল চেরেনকভ। তো শর্ট কোয়েশ্চেন হিসেবে বা অনুধাবনমূলক হিসেবে পড়তে পারো, পাভেল চেরেনকভ বা শুধু চেরেনকভ বিকিরণ বলতে কি বোঝায়। মূলত এই যে গামা রে অ্যাটমকে স্ট্রাইক করলো, সেখান থেকে ইলেকট্রন পজিট্রন ফ্লো হলো, সেই ইলেকট্রন পজিট্রন আরও অ্যাটমকে স্ট্রাইক করবে এবং বিপুল পরিমাণে ইলেকট্রনের ফ্লো তৈরি হবে, এবং অ্যাট এ টাইম ইলেকট্রনের বিশাল একটা ফ্লোর কারণে সেখানে একটা আলোর
ঝলক তৈরি হবে, সেই জিনিসটাকে আমরা বলছি চারানকোভ বিকিরণ। সেটা গামা রের কারণে হয়। তো জ্যোতির্বিজ্ঞানের সাথে গামা রে এবং এক্স রের এই হলো সম্পর্ক, এবং তাদের পার্থক্যটা আমরা আবার একটু দেখে নেব। আশা করি তোমরা দেখে নেবে, ঠিক আছে? যেটা বলছিলাম, মূল বিষয়টা হচ্ছে আজকের আলোচনা কৃত্রিম উপগ্রহ। এটা নিয়েও একেবারে ডিটেলস তোমরা ফার্স্ট পেপার চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টার একেবারে শেষে পড়েছিলে। কৃত্রিম উপগ্রহ কি? আমরা জানি উপগ্রহ কি, যেমন পৃথিবীর একটা উপগ্রহ হচ্ছে চাঁদ। উপগ্রহ কি? গ্রহের চারদিকে আবর্তন করতে থাকে যেটা, সেটাকে বলা হয় উপগ্রহ। তাহলে এরকম চাঁদ যেরকম পৃথিবীর চারদিকে আবর্তন করে, সেরকম পৃথিবী থেকে মানুষ নির্মিত কতগুলো মহাকাশ যান পাঠানো হয়, যেটা পৃথিবী থেকে একটা নির্দিষ্ট হাইটে অবস্থান করে পৃথিবীকে ঠিক অন্য উপগ্রহ অর্থাৎ চাঁদের মতো করে আবর্তন করে, পৃথিবীর চারদিকে ঘুরে। এই কারণে যেহেতু এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়, এটাকে যদি আমরা আর্থ হিসেবে কনসিডার করি পৃথিবী, তাহলে উপগ্রহ কী করে? পৃথিবী থেকে একটা নির্দিষ্ট হাইটে কৃত্রিম কিছু উপগ্রহকে পাঠানো এবং সেটা পৃথিবীর চারদিকে রোটেট করতে থাকে। তো এটাকে বলা হয় মূলত কৃত্রিম উপগ্রহ। একটা কক্ষপথে সেই উপগ্রহটা রোটেট করতে থাকে এবং বিভিন্ন আপডেট বিভিন্ন সময় জানায়, ঠিক আছে? উপগ্রহ এমনি তো আর মহাশূন্যে গিয়ে অবস্থান নেবে না, সেটাকে পাঠানোর জন্য কতগুলো স্পেশাল মহাশূন্য যান ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় উৎক্ষেপণ যন্ত্র। উৎক্ষেপণ যন্ত্র কি? একটা কৃত্রিম উপগ্রহকে মহাশূন্যে যে সে অবস্থান নিবে, তাকে পাঠানোর জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়, মহাকাশযান ব্যবহার করা হয়, তাকে বলা হয় উৎক্ষেপণ যন্ত্র। যেমন আমরা বলতে পারি বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা কৃত্রিম উপগ্রহ। এই উপগ্রহ কে পাঠানোর জন্য যে উৎক্ষেপণ যন্ত্র ব্যবহার করা হয়েছিল, সেটা ছিল স্পেসএক্স ফ্যালকন 9। বঙ্গবন্ধু স্যাটেলাইটের জন্য যে উৎক্ষেপণ যন্ত্রটা ছিল, সেটা হচ্ছে ফ্যালকন 9। তোমরা অলরেডি জানো কম বেশি বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে, ঠিক আছে? তো ফ্যালকন 9 ছিল সেই উৎক্ষেপণ যন্ত্র। স্যাটেলাইট বিভিন্ন ধরনের হয়, পৃথিবী থেকে তার হাইট কতটুকু রেঞ্জে আছে তার ভিত্তিতে LEO বা লো আর্থ অরবিট হতে পারে, মিডিয়াম আর্থ অরবিট MEO হতে পারে, অথবা জিওস্টেশনারি আর্থ অরবিট হতে পারে। এক একটার হাইটের প্রেক্ষিতে এগুলোকে ক্যাটেগরাইজ করা হয় মূলত এই 3টা ভাগে। এবং এর মধ্যে জিওস্টেশনারি আর্থ অরবিট, অর্থাৎ যেটাকে বাংলা যদি বলতে চাই, আমরা পড়েছি তো নিশ্চয়ই, বাংলা নামটা এই মুহূর্তে আমি মনে আসছে না, যে জিওস্টেশনারি আর্থ অরবিট, এটা আমরা পড়েছি। এবং তোমরা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট সেটাও কিন্তু একটা জিওস্টেশনারি আর্থ অরবিট, অর্থাৎ যে উপগ্রহের আবর্তনকাল 24 ঘন্টা। এই ধরনের উপগ্রহের আবর্তন কাল হচ্ছে 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবীর নিজ অক্ষের চারদিকে আবর্তনের যে সময়, সেই একই রকম সময় নেয় এই ধরনের উপগ্রহগুলো, এবং এরা সবচেয়ে বেশি ইনফরমেশন প্রোভাইড করতে পারে এই উপগ্রহগুলো। তো এই উপগ্রহ ব্যবহারের সুবিধা কী? উপগ্রহ ব্যবহারের মেইন, নিশ্চয়ই এটা কোনো পারপাস। এক একটা উপগ্রহ মহাশূন্যে সেট আপ করতে বিশাল একটা কনস্ট্রাকশন, বিশাল একটা অ্যামাউন্ট খরচ হয়, বিশাল একটা কর্মী বাহিনী কাজ করে এবং অনেকটা সময় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, জিওস্টেশনারি আর্থ অরবিট হচ্ছে ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ তোমরা পড়েছো, যে সমস্ত উপগ্রহের আবর্তনকাল হচ্ছে 24 ঘন্টা, তারা হচ্ছে ভূস্থির উপগ্রহ। তো বঙ্গবন্ধু স্যাটেলাইটও কিন্তু একটা ভূস্থির উপগ্রহ। এই উপগ্রহগুলোর নিয়ে ডিটেলস একটু পরে বলছি। যেটা বলছিলাম, উপগ্রহ কী কারণে ব্যবহার করা হয়? একটা পৃথিবীর থেকে বাইরে একটা হাইটে থেকে সে কিন্তু পৃথিবীর বিভিন্ন অংশের সারফেসগুলোকে অবজার্ভ করে এবং
পুরো একটা আইডিয়া দিতে পারে। সবচেয়ে বড় কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন অংশের অবস্থান সম্পর্কে আইডিয়া দিতে পারে। এখন যে আমরা কানেক্টেড হচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, সেটা কানেকশনটা সেটা কন্টিনিউ করতে পারে। আমাদের আবহাওয়ার সংবাদগুলো দেয় এই উপগ্রহ, কোন অঞ্চলে আবহাওয়া আজকে কীরকম, কালকে কীরকম হতে পারে, আবহাওয়ার পূর্বাভাসগুলো এই উপগ্রহ থেকে পাই। সবচেয়ে বড় ইউজ করে যারা টিভি সেন্টারগুলো, বিভিন্ন টিভি চ্যানেলগুলো রয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, তো তারা এই উপগ্রহের মাধ্যমে সেই তাদের সম্প্রচার কার্যক্রমটা চালিয়ে নেয় এবং সেক্ষেত্রে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করেই তারা সেই সম্প্রচার কার্যক্রম চালায়। ঠিক আছে, তো ঠিক একটা কৃত্রিম উপগ্রহের সুবিধা যা যা, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 তার সুবিধা কিন্তু একই জিনিসগুলো প্রশ্ন হিসেবে আসে এবং এসছেও বোর্ড কোয়েশ্চেনে, যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধাগুলো কি কি বর্ণনা করো। তো বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধাগুলো কি কি, যেটা আমরা একটা কৃত্রিম উপগ্রহ ব্যবহারের সুবিধা যা, তাই হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সুবিধা। যেমন কি কি হতে পারে, টেলিভিশন চ্যানেলগুলো এখন বাইরের স্যাটেলাইট, এতদিন যেটা হতো বাইরের স্যাটেলাইট ভাড়া নিয়ে এটা কোটি কোটি ডলার খরচ করে প্রতি বছর তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছিল, বাট বঙ্গবন্ধু স্যাটেলাইট হওয়ার কারণে, যেহেতু এটা নিজস্ব দেশীয় একটা স্যাটেলাইট, তার ভাড়াটাও অনেক কম এবং সেক্ষেত্রে সাশ্রয় হচ্ছে, দেশের টাকা, দেশের রিসোর্স দেশেই থাকছে। পাশাপাশি বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে সাবস্টেশনগুলো রয়েছে বা ইগুলো রয়েছে, সেগুলো নিজেদের কাভারেজ কমপ্লিট করে বাইরের কিছু দেশকেও প্রোভাইড করা সম্ভব, ভাড়া দেওয়া সম্ভব এবং সেভাবেও বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। ঠিক আছে, এছাড়াও টেরেস্ট্রিয়াল যে কোনো প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের দেশে খুব ঘন ঘন হয়, সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাট স্যাটেলাইট, নিজস্ব একটা স্যাটেলাইট থাকার কারণে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাটা পাওয়াটা সম্ভব। এছাড়া বিভিন্ন সেবা, যেমন টেলিমেডিসিন, লার্নিং, এখন তো এই কনসেপ্টগুলো খুব কমন প্র্যাকটিস। টেলিমেডিসিন অর্থাৎ ডাক্তারের সঙ্গে আমরা এখন সরাসরি গিয়ে কনসাল্ট করতে হয় এমন না, ইন্টারনেটের মাধ্যমে কনসাল্ট করতে পারি। ভিডিও কনফারেন্সিং, তারপরে লার্নিং, যেটা সবচেয়ে আমরা দেখছি এখন অনলাইন ক্লাসের ব্যাপারটা, এই ধরনের অন্যান্য অনেক ব্যাপারগুলো সহজ করে দিয়েছে স্যাটেলাইটের ব্যবহার। তো স্যাটেলাইট কি এবং স্যাটেলাইট কত ধরনের, স্যাটেলাইট কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আমি তোমাদের ক্লাসের শেষে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করছি। আশা করি সেটা দেখার পরে স্যাটেলাইট বিষয়ের কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের লাস্ট পোর্শনে এসে কিন্তু এমসিকিউর জন্য তোমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটটা খুব ভালো করে পড়বে। বিস্তারিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের বেস স্টেশন, উৎক্ষেপণ যন্ত্র কী ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো খুব ভালো করে দেখবে। আর নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথ যেহেতু খুব কম এসছে বোর্ড এক্সামে, তারপর আমরা কী কী ম্যাথ হতে পারে তার একটা নমুনা দেখব, ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আশা করি ভিডিও ক্লিপটা দেখবে এবং তোমরা বুঝতে পারবে ডিটেলস স্যাটেলাইট সম্পর্কে। তোমাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম এবং পরের ক্লাসের জন্য আগাম নিমন্ত্রণও জানিয়ে রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। কৃত্রিম উপগ্রহ আমাদের দৈনন্দিন জীবনকে অনেকাংশেই নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন ধরনের স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই আমরা আমাদের জীবনকে এমনভাবে উন্নত করতে পেরেছি যা অতীতের কোনো মানব সভ্যতা কল্পনাও করতে পারেনি। নিশ্চিতভাবেই বলা যায়, এই মুহূর্তেও আপনি কোনো না কোনোভাবে স্যাটেলাইটের আওতায় রয়েছেন। টেলিভিশন দেখা থেকে শুরু করে হাল আমলের স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার সবই চলছে স্যাটেলাইটের উপর ভিত্তি করে। কোনো একটি বস্তু আরেকটি বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করলে তাকে স্যাটেলাইট বলা হয়। যেমন চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, তাই চাঁদ হলো আমাদের পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট বা উপগ্রহ। গণিত ও পদার্থবিদ্যার উৎকর্ষতাকে কাজে লাগিয়ে মানুষ কৃত্রিমভাবে এমন কিছু উপগ্রহ তৈরি করে মহাকাশে প্রেরণ করেছে যা চাঁদের মতোই নিরবচ্ছিন্নভাবে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে। যেহেতু মহাকাশে কোনো বাতাস নেই, তাই কৃত্রিম উপগ্রহ বাধাহীনভাবে পরিক্রমণ করতে পারে। পৃথিবীকে কেন্দ্র করে প্রায় কয়েক হাজার স্যাটেলাইট ঘুরতে থাকলেও এদেরকে খালি চোখে সহজে দেখা যায় না।
স্যাটেলাইটের বহুবিধ ব্যবহারের মধ্যে অন্যতম কাজ হল পৃথিবীকে পর্যবেক্ষণ করা। মহাকাশ থেকে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর প্রতিটি ইঞ্চি পরিমাণ জায়গা নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, আর এই প্রক্রিয়া চলতে থাকে দিনরাত 24 ঘন্টা। সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে। 1957 সালের 4 অক্টোবর স্পুটনিক 1 নামের কৃত্রিম উপগ্রহটি মহাকাশে প্রেরিত মনুষ্য নির্মিত প্রথম কোনো বস্তু। স্পুটনিক 1 উৎক্ষেপণের মধ্য দিয়ে মানবজাতির মহাকাশ যাত্রা শুরু হয়েছিল। স্পুটনিক 1-এর নকশা করেছিলেন ইউক্রেনের বিজ্ঞানী সের্গেই কোরেলেভ। একই বছর সোভিয়েত ইউনিয়ন মহাকাশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 2 উৎক্ষেপণ করে। স্পুটনিক 2 লাইকা নামের একটি কুকুরকে বহন করে প্রথমবারের মতো পৃথিবীর কোনো প্রাণীকে পৃথিবীর বাইরে নিয়ে যায়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সাল থেকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করলেও তাদের পরিকল্পনা সফল হয় 1958 সালে। জুনো 1 নামের একটি রকেটের মাধ্যমে 1958 সালের 31 জানুয়ারি আমেরিকানরা মহাকাশে পাঠায় এক্সপ্লোরার 1 নামের কৃত্রিম উপগ্রহ। এরপর থেকে বহু দেশ মহাকাশের এই যাত্রায় নিজেদের নাম লিখিয়েছে। ভারত 1980 সালে প্রথম রোহিণী নামের একটি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে। 2018 সালে বাংলাদেশও বঙ্গবন্ধু 1 নামে নিজেদের প্রথম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। কৃত্রিম উপগ্রহগুলো আমাদের পৃথিবীর আয়নার মতো। আয়নার সামনে দাঁড়িয়ে যেমন আমরা নিজেদেরকে দেখি, ঠিক তেমনিভাবে কৃত্রিম উপগ্রহ আমাদের পৃথিবী সম্পর্কে অতি নিখুঁত বর্ণনা প্রদান করে। গঠন, কাজের ধরন ও অবস্থান অনুযায়ী স্যাটেলাইট বিভিন্ন ধরনের হতে পারে। পৃথিবী থেকে স্যাটেলাইটের অবস্থানের দূরত্বের বিচারে স্যাটেলাইট 3 ধরনের হয়ে থাকে, যেমন লিও বা লো আর্থ অরবিট, মিও বা মিডিয়াম আর্থ অরবিট এবং জিও বা জিওস্টেশনারি আর্থ অরবিট। লিওতে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবীর খুব কাছে অবস্থান করে এবং মাত্র 1.5 ঘন্টায় পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। মিওতে থাকা স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে বেশ খানিকটা দূরে থাকে এবং একবার পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় 2 থেকে 8 ঘন্টা। পৃথিবী থেকে সবচেয়ে দূরের স্যাটেলাইট স্তর হল জিও। এই স্তরে থাকা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর সাথে সাথে ঘুরতে থাকে এবং এদের ঘূর্ণন গতি পৃথিবীর ঘূর্ণন গতির সমান, অর্থাৎ এরা 24 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। একটি স্যাটেলাইট পৃথিবীর যে পরিমাণ অংশে তার তথ্য আদান প্রদান করতে পারে তাকে সেই স্যাটেলাইটের ফুটপ্রিন্ট বলা হয়। জিওস্টেশনারি স্যাটেলাইটের ফুটপ্রিন্ট সবচেয়ে বেশি। এসব স্যাটেলাইট সাধারণত পৃথিবীর আবহাওয়া পর্যবেক্ষণ এবং টেলিভিশন সম্প্রচারের কাজে ব্যবহৃত হয়। 1960 সালে টাইরস 1 নামের স্যাটেলাইটের মাধ্যমে সর্বপ্রথম টেলিভিশনে পৃথিবীর আবহাওয়ার চিত্র প্রকাশ করা হয়। স্যাটেলাইট পৃথিবীর প্রতিটি প্রান্তের বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং এসব তথ্য পৃথিবীতে থাকা সুপার কম্পিউটারের সাহায্যে প্রক্রিয়াজাত করা হয়। কৃত্রিম উপগ্রহের সাহায্যে সবসময় পৃথিবীকে পর্যবেক্ষণ করার উদ্দেশ্য শুধু আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া নয়। এই সার্বক্ষণিক পর্যবেক্ষণের ফলে পৃথিবী সহ সমগ্র মহাবিশ্ব সম্পর্কে আমরা প্রতিনিয়ত পাচ্ছি নতুন নতুন তথ্য। স্যাটেলাইট ভিত্তিক গুরুত্বপূর্ণ একটি সেবা হল জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম। আজকাল আমাদের সবার স্মার্টফোনেই জিপিএস ব্যবস্থা রয়েছে। এর সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা কাঙ্ক্ষিত বস্তুর যথাযথ অবস্থান নির্ণয় করা যায়। জিপিএস এর সাহায্যে বিমান ও সমুদ্রগামী জাহাজগুলো তাদের গতিপথ নির্ণয় করে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পৃথিবীর চাষাবাদও পর্যবেক্ষণ করা যায় অত্যন্ত নিখুঁতভাবে। স্যাটেলাইটের সাহায্যে কোন অঞ্চলের মাটি শুষ্ক আর কোন অঞ্চলের মাটি আর্দ্র তাও সহজেই বোঝা যায়। এমনকি কোন অঞ্চলে চাষাবাদ করতে কী ধরনের সার ব্যবহার করতে হবে এবং কখন ফসল ঘরে তোলার উপযোগী হবে আজকাল তাও জানা যাচ্ছে কৃত্রিম উপগ্রহের সাহায্যে। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে চাষাবাদের এই পদ্ধতিকে বলা হচ্ছে নির্ভুল ও মেরু অঞ্চলের বরফ পর্যবেক্ষণ করার কাজেও কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হচ্ছে।
এ সমস্ত প্রাকৃতিক অঞ্চল আমাদের পৃথিবীর আবহাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাই আবহাওয়া পর্যবেক্ষণের সাথে সাথে বিশ্ব উষ্ণায়নের উপর নজরদারি করাও স্যাটেলাইটের নিয়মিত কাজ। এছাড়া বিভিন্ন দেশের সরকারি গোয়েন্দা কাজের জন্য নিয়োজিত রয়েছে বেশ কিছু স্যাটেলাইট। আর এসব স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংরক্ষণ করা হয়। বর্তমানে পৃথিবীকে কেন্দ্র করে প্রায় 5,000 স্যাটেলাইট ঘুরছে, তবে সেসবের মধ্যে কার্যকর রয়েছে মাত্র 2,000-এরও কম। বাকি স্যাটেলাইটগুলো তাদের কার্যকারিতা হারিয়ে মহাকাশ বর্জ্য হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। মহাকাশে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা আরেকটি বিশেষ ধরনের কৃত্রিম উপগ্রহ হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটি একমাত্র কৃত্রিম উপগ্রহ যেখানে বিগত 2 দশক ধরে নিয়মিতভাবে মানুষ বসবাস করে আসছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এই গতিতে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে স্টেশনটির সময় লাগে মাত্র 92 মিনিট। পৃথিবীর বাইরে মনুষ্য নির্মিত সবচেয়ে বড় স্থাপনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন